আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে অনেক অনেক ভালোই আছেন। মনে পড়ে তোমায় সন্ধ্যাবেলায় গল্পের তৃতীয় পর্ব নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। তো চলো বেশি কথা না বলে গল্পটা শুরু করি। বিয়ের আগেই ইন্টারমেন্ট হওয়াটা ঠিক নয় শৌখিন। আমার খুব ভয় করছে। যদি মা বাবা এই ব্যাপারে জানতে পারে তাহলে অনেক বড় বিপদ হতে পারে। কামন আদিতা, এটা আধুনিক যুগ, অথচ এখনো তুমি সেই ব্যাকডেটেই থেকে গেলে। তাছাড়া আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কিছুদিন পরেই আমরা বিয়ে করব। তাহলে তোমার সমস্যা কোথায় আদিতা? নাকি তুমি আমাকে বিশ্বাস করো না, আমাকে ভালোবাসো না? শৌখিন কথাটা বলা মাত্রই আদিতা শৌখিনের ঠোঁটের উপর একটা আঙ্গুর রেখে বলল, তোমাকে আমি যতটা ভালোবাসি ততটা ভালো আমি আমার নিজেকেও বাসিনি শৌখিন। তোমার জন্যই আমি নতুন একটা জীবন পেয়েছি, মুক্তি পাখির মতো উড়ে বেড়াতে শিখেছি। কিন্তু এই ব্যাপারটা আমার ভালো লাগছে না শৌখিন। কোথাও না কোথাও আবার বিবেক বাধা দিচ্ছে। চলো না আজান, আমরা আজকে বিয়ে করে ফেলি। এরপর তোমার আমার মাঝে আর কোনো দেওয়াল থাকবে না। আর ইউ কেরেজি আদিতা, তুমি খুব ভালো করেই জানো আমার পাপা একজন বিশিষ্ট শিল্পপতি। তিনি তার একমাত্র ছেলের বিয়ে কখনোই যেন তেন ভাবে দিবেন না। আমাদের বিয়ে অনেক ধুমধাম করেই করে, সারা শহরের মানুষ জানবে শৌখিন মির্জার বিয়ে হচ্ছে। তোমার পাপা আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি বিয়ের জন্য আমার পাপাকে খুব সহজেই ম্যানেজ করে নিতে পারবো। কিন্তু সমস্যাটা তো তোমার হবে। তুমি না বলেছিলে তোমার বাবা একজন নামকরা বিজনেসম্যান? তিনি বর্তমানে দেশের বাহিরে আছেন, দেশে ফিরতে একটু দেরি হবে। আদিতা আমতা আমতা করে বলল, হ্যাঁ জান, বাবা একটা কাজে আটকে পড়ে গিয়েছে। আদিতা কথাটা বলা মাত্রই শৌখিন আদিতার কাপড় ধরে নিজের কাছে টেনে নিয়ে বলল, তোমার বাবা দেশে ফেরা মাত্রই আমরা বিয়ে করে নিব। এখন আর কথা নয়, জাস্ট ফিল দিস মুভমেন্ট বলে শৌখিন আদিতাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে আদিতার অধরে নিজের অধর মিলিয়ে দেয়। আদিতার পর ও তার ঢাকে সাড়া দেয়। ধীরে ধীরে অনাবৃত হয়ে দুটি দেহ দুজনের মেতে উঠে এক আদিম খেলায়। বদ্ধ রুমের চার দেয়ালে সাক্ষী হয় আদিতার আর্তনাদের। সাদা বিছানার উপর দুটো নিস্তব্ধ অনাবৃত দেহ পড়ে রয়েছে। সাদা বিছানায় রক্তের লাল লাল ছোপ ফুটে উঠেছে। আদিতা বিছানা ছেড়ে উঠতে গিয়ে ব্যথায় কুঁকিয়ে উঠল। ততক্ষণে তার ফোন বেজে উঠল। আদিতা বেডশিট গায়ে জড়িয়ে বিছানা থেকে নেমে ফোনের স্ক্রিনে মা নামটা উজ্জ্বল করতে দেখে কিছুটা ঘাবড়ে গেল। আদিতা ফোন রিসিভ করবে কিনা ভাবতে ভাবতেই কল কেটে গেল। আদিতা এতে যেন হাঁপ ছেড়ে বাঁচল। আদিতা ফোন রেখে ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়াতেই পুনরায় ফোন বেজে উঠল। আদিতা বিরক্তি নিয়ে ফোন রিসিভ করেই ফোনের ওপর প্রান্তে থেকে শায়লা খন্দকার বলল, তুই কেমন আছিস মা? আমি কেমন আছি সেটা তোমার না জানলেও চলবে মা। তুমি কেন ফোন দিয়েছো সেটা বলো মা। তোমার কপাল খুলে গেছে রে মা, অনেক বড় পরিবার থেকে তোর জন্য বিয়ের সম্বন্ধ এসেছে। উস গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এক কর্ণধার জাহিদ তালুকদারের একমাত্র ছেলে উৎস তালুকদার সনয়ে নিজের তোকে পছন্দ করে আমাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। ছেলে দেখতে একদম নায়কের মতো, আমি নিজেই তার থেকে চোখ ফেরাতে পারছি না। তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয় মা, সবাই তোর জন্য অপেক্ষা করছে। সেরকম হলে তারা আজকেই বিয়ের দিনক্ষণ ঠিক করে যাবে। ঠিক আছে মা, আসছি আমি। অতঃপর আদি ফোন রেখে দিয়ে বিছানায় শুয়ে থাকা শৌখিনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এজন্যই ফর্সা ছেলেদের আমার পছন্দ হয় না। ফর্সা ছেলেদের চেহারার মধ্যে কেমন একটা বদলা বদলা ভাব লুকিয়ে থাকে। বদলা ছেলেটা বুঝতেও পারল না তাকে কাছে পাওয়ার প্ল্যানটা এই আদিতার করা। সে বুঝতেই পারেনি আমি কখন ছলে বলে কৌশলে তার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে 50 লাখ টাকা ট্রান্সফার করে দিয়েছি। এখন তাকে আমার না হলেও চলবে বলে আদিতা শৌখিনের শরীরে একটা ইনজেকশন পুশ করে দিয়ে বলল, টাটা খতম, গুড বাই। তোমার মাথা ঠিক আছে শায়লা? এসব তুমি কি বলছো? বড় মেয়ে রেখে ছোট মেয়েকে বিয়ে দেওয়াটা আমাদের সমাজে ভালো চোখে দেখে না।
সবাই বলবে বড় মেয়ের নিশ্চয়ই কোনো সমস্যা আছে, তাই তার বিয়ে হচ্ছে না। অথচ আমার মেয়েটা খাঁটি সোনা। চাঁদের কলঙ্ক থাকলেও আমার মেয়ের কোনো কলঙ্কই নেই। আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। বর্তমানে যৌতুক ছাড়া মেয়ে বিয়ে দেওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। দুইটা মেয়ে বিয়ে দিতে গেলে অনেক টাকার প্রয়োজন। সেখানে আমরা একটা সুযোগ পেয়েছি, তারা শুধুমাত্র আদিকে চায়। এছাড়া তারা আর কিছু নিবে না আমাদের থেকে। তুমি একটু বোঝার চেষ্টা করো, এমন সুযোগ বারবার আসবে না। অনেক বড়লোক এনারা। আমাদের মেয়ে তাদের বাড়িতে রাজরানীর মতো থাকবে। এ তো লোভ ভালো না শায়লা, লোভ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মেয়ের সুখের জন্য না হয় একটু লোভী হলাম। আদিকে ফোন দিয়েছিলাম, আদি এক্ষুনি চলে আসবে। তুমি বরং মেহমানদের কাছে যাও, দেখো তাদের কিছু লাগবে কিনা। ঠিক আছে, যাচ্ছি। কিন্তু আদ্রি কোথায়? তুমি আদ্রিকে চিনো না? বাড়িতে অপরিচিত কেউ আসলে আদ্রিকে কখনো তাদের সামনে যেতে দেখছো? আদ্রি সবসময় নিজেকে আড়াল করে রাখতে পছন্দ করে। আমিও আদ্রির ব্যাপারে কিছু বলিনি তাদেরকে। একবার ভালোই ভালোই বিয়েটা মিটে যাক, তারপর আদ্রির ব্যাপারে সবাইকে জানাবো। ড্রয়িং রুমে উৎস সহ উৎসের গোটা পরিবারের সদস্যরা বসে রয়েছে। এরই মধ্যে আদি সেখানে উপস্থিত হয়। তার পরনে রয়েছে স্লিভলেস ব্লাউজের সাথে পাতলা ফিনফিনে একটা শাড়ি। তাকে এর রূপে দেখে পরিবারের সদস্যদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে যায়। উৎসও অনেক অবাক হয়ে যায়। সে ভেবেছিল তার সন্ধ্যাকন্যা হয়তো লজ্জাবতী পাতার নয় হবে, যাকে ছুঁয়ে দিতেই লজ্জায় একদম নুয়ে পড়বে। কিন্তু তার সন্ধ্যাকন্যাকে এমন খোলামেলা পোশাকে দেখবে এমনটা আশা করেনি উৎস। উৎস ভাবল সে একবার আদ্রিতার সাথে নিজের কথা বলবে, কিন্তু কিভাবে আদ্রিতার সাথে দেখা করার কথাটা তুলবে বুঝতেই পারছিল না। তাকে ফাঁসফাঁস করতে দেখে উৎসের দাদু বলল, আমাদের যা জানার জেনে নিয়েছি। আমার মনে হয় যারা বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছে তাদের নিজেদের মধ্যে কথা বলাটা উচিত। দাদু ভাই, তুমি বরং আদিকে নিয়ে ছাদে যাও, নিজেদের মধ্যে কথা বলে নাও। উৎস যেন এই কথাটার অপেক্ষায় ছিল। উৎস সাথে সাথে বলল, ঠিক আছে দাদু, যাচ্ছি আমরা। ছাদের রেলিং ধরে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে আদ্রিতা আর উৎস। কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে আদ্রিতা বলল, আপনি অনেক হট অ্যান্ড কিউট দেখতে। শ্যামবর্ণের ছেলে আমার অনেক ভালো লাগে। আপনি একদম পারফেক্ট আমার জন্য। আদি তার কথায় উৎস সন্দেহের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মনে মনে বলল, কিছুদিন আগে যেই মেয়ের চোখে আমি লজ্জা ভয় দেখেছিলাম, মাত্র কয়েকটা দিনে সেই মেয়েটা এতটা চেঞ্জ হয়ে গেল কিভাবে? নাকি আমার কোথাও ভুল হচ্ছে? এটা কি সত্যি আমার সন্ধ্যাকন্যা নাকি অন্য কেউ? তো গাইজ, অনেকের হয়তো বুঝতে সমস্যা হচ্ছে গল্পটি। এটা পূর্বের ঘটনা চলছে, অর্থাৎ আদ্রি আর উৎসের বিয়ে কিভাবে হয়েছে সেই ঘটনাটাই চলছে। তো ভাই ব্রাদার, গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি বেজে দেন আমার নতুন নতুন গল্প পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।